সুপ্রিয় দর্শক মন্ডলী, বিকে টিভি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা জানেন যে করোনার ভয়াবহ একটা বিশ্বকে গ্রাস করে ফেলেছে, একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে। তো শুধুমাত্র সারা বিশ্বের অর্থনৈতিক নয়, এটা সারা বিশ্বের শিক্ষাকেও অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে। তো আসলে আমাদের দেশে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে এপ্রিল মাস 2020 সালে। এরপর থেকে সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে 17 মার্চ 2020 সালে আমাদের বাংলাদেশ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়, সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং 2021 সালের 12 সেপ্টেম্বর তা আবার খুলে দেওয়া হয়। তো এখন এই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই যে 17 মাস, দীর্ঘ 17 মাস, তাদের কিন্তু আসলে বিশাল শিক্ষার ঘাটতির সম্মুখীন হয়েছে। তো সবার কাছে এখন একটাই প্রশ্ন এই মহাসংকটে, সেটা হচ্ছে শিক্ষার এই ক্ষতি কিভাবে পোষানো সম্ভব হবে। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে করোনাকালীন শিক্ষার ক্ষতিপূরণের কৌশল। আর আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক, পশ্চিমবঙ্গ মাধ্যমিক বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ রেজাউল কবির প্রধান, প্রধান শিক্ষক, জাহাঙ্গীরাবাদ ডিএমকে উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। এবং আমাদের সঙ্গে আরও আছেন মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক ইংরেজি, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ, রংপুর। তো স্যার, আমরা ইতিমধ্যে শুনলাম যে আমাদের আসলে এই 17 মাসে একটা বিশাল শিক্ষা ঘাটতি পূরণ হয়ে গেছে আমাদের বিদ্যালয়গুলোতে, যেটা আসলে এটা এই প্রতিটা পূরণ করে নেওয়া আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এই যে আমাদের শ্রেণীকক্ষের বাইরে থাকা যে বিপুল সংখ্যক শিক্ষার্থী যারা বাইরে আছেন, তারা কিন্তু মোটামুটি পড়াশোনা প্রায় ভুলে গিয়েছেন। তো আমি প্রথমেই মোহাম্মদ রেজাউল কবির প্রধান স্যারকে বলবো যে স্যার, এই শিক্ষার্থীদের ক্ষতিটা কিভাবে আমরা পুষিয়ে নিতে পারি? ধন্যবাদ বিকে টিভি এন্টারটেইনমেন্টকে। আমরা সকলে জানি সারা বিশ্ব করোনাকালীন মহামারীতে স্থবির হয়ে আছে। দেশ অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা যে বিশাল এক ক্ষতি হয়ে গেছে, তা অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয়। এই ক্ষতি মোকাবেলা করার জন্য আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কার্যক্রম গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক মতামত দিয়েছিলেন বা নির্দেশনা দিয়েছিলেন। আমরা সেই অনুপাতে ছাত্রছাত্রীদের কাছে বাংলাদেশ সংসদ টিভি, তারপর রেডিও, বিভিন্ন ফেসবুক, তারপর আপনার ইন্টারনেট, তারপরে আপনার ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা ক্লাস প্রচার করার ব্যবস্থা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ছাত্রছাত্রীরা তৃণমূল পর্যায়ে বা গ্রাম পর্যায়ে অনেক ছাত্রছাত্রী সফলতার পেছনে একটু আমাদের দুর্বলতা ছিল। হয়তো অনেক ছেলেমেয়ের আর্থিক অবস্থা সংকটের কারণে হয়তো তারা ঠিকমতো মোবাইল ব্যবহার করতে পারেনি, কিংবা যেভাবে আমরা আশা করেছিলাম হয়তো আমাদের সেই আশা অতটা আমরা সফল হয়নি। তারপরেও সরকার যে পদক্ষেপ নিয়েছিলেন ছেলে মেয়েদেরকে কাজের দিকে মনোনিবেশ করা, তারা কিন্তু যে তাদেরকে যদি আমরা কাজের মধ্যে মনোনিবেশ করি, যেহেতু তারা দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানে বাইরে চলে আসে, তাহলে অলস মস্তিষ্ক শয়তানের একটা আড্ডাখানা। এই জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যদি তাদেরকে এই মোবাইল কিংবা ফেসবুকের মাধ্যমে কিংবা ইউটিউবের মাধ্যমে যে ক্লাসগুলো প্রচার করেছি, এগুলো তারা অনেকেই কিন্তু যেটুকু পেরেছে দেখেছে, এতে তাদের উপকার হয়েছে। আর অনেক সময় সংসদ টিভির মাধ্যমে যে ক্লাসগুলো আমরা ব্যবস্থা করেছিলাম, অনেক ছেলে মেয়ে সেই ক্লাসগুলো সেই ক্ষতিপূরণের হাত থেকে রক্ষা পেয়েছে। তারপর বর্তমান পরিস্থিতিতে যেহেতু 12 সেপ্টেম্বর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে, এই খুলে দেওয়ার পরে এখন খুব আগ্রহ নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান চলে আসার পর মানে আমরা দেখতে পাচ্ছি তাদের দীর্ঘদিন এখানে বসেছিল বা শিক্ষা ব্যবস্থা থেকে একটু সরেছিল, তাদের এই আগ্রহটা আমাদের কাছে একটা বড় মানে ভালো দিক মনে হচ্ছে, খুব সুন্দর দিক একটা মনে হচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। আমরা বিভিন্ন সময়
তাদের যে অতিরিক্ত ক্লাসগুলো করা যেতে পারে। যেমন অনেক সময় যে সিলেবাসটা যদি আমাদের সরকার ব্যবস্থা করেছেন সাধারণ শিক্ষাক্রম বা পাঠ্যক্রম যদি আমরা সংক্ষিপ্ত আকারে করতে পারি, তাহলে হয়তো আমাদের এই ক্ষতিগুলো পুষে ওঠা সম্ভব। আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এরকম যে যেহেতু দীর্ঘ সময় ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে ছিল না, যে সে 2020 সাল থেকে শুরু করে 2020 সাল শিক্ষাবর্ষ এবং 2021 সাল শিক্ষাবর্ষ, দুটা শিক্ষাবর্ষ বলবো আমি, এই দুটো শিক্ষাবর্ষ আমাদের একটা বিরাট ঘাটতি হয়ে গেছে। এখন এই ক্লাসগুলো যে কোনো ভাবেই পূর্ণ করতে গেলেই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি সিলেবাসটা কম করা যায়, সিলেবাসটা কম করে গিয়ে বিরাট যে তারা একটা 2020 পড়াশোনা থেকে শুরু করছে, 2021 পড়াশোনা থেকে শুরু করছে, এই ক্লাস এই পাঠ্যক্রমগুলো পরবর্তীতে ক্লাসে যেন আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা যায়। যদি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা যায় তাহলে ওই গ্যাপের পড়াশোনাটা তারা পরবর্তী ক্লাসে করতে পারছে। ধন্যবাদ স্যার। আমি এবারে মোহাম্মদ আমানুল ইসলাম স্যারের কাছে যাব, প্রধান শিক্ষক পশ্চিমবঙ্গ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। স্যার, এই যে আমাদের 17 মাস স্কুল বন্ধ ছিল, আমাদের কিন্তু পরীক্ষাও বন্ধ ছিল এবং আমাদের বিশেষ করে গ্রামে যারা তৃণমূল শিক্ষার্থী তারা কিন্তু অনেকটা শহরে চলে গেছে জীবিকার দায়ী। তারা কিন্তু আসলে আর অনেকেই ফেরে নাই, বলা আছে যে প্রায় এখানে বলা আছে 23% শিক্ষার্থী কিন্তু আসলে ফেরে নেই এখন স্কুলে, যারা বাইরে এখন আছে। আপনার স্কুলে আমি সরকার লক্ষ্য করছেন অনেক। এবং আরেকটা কিন্তু আছে, আপনার মহিলা যেহেতু বালিকা বিদ্যালয়, সেখানে কিন্তু অনেক মেয়ে হয়তো আপনার বিবাহ হয়ে গেছে, এরকম কিন্তু আছে আমার মনে হয়। তো এই যে শিক্ষার্থীরা পেশায় যুক্ত হয়েছে এবং তারা যে ড্রপ আউট হয়ে গেছে, তো স্যার এই মানে এই শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি, যদি এই সম্পর্কে কিছু বলতেন স্যার, মানে ফিরিয়ে আনার কৌশলটা যদি আমরা জানতে পারতাম আপনার কাছ থেকে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো বিকেটিভি এন্টারটেইনমেন্ট। আর এরকম একটি কোভিড-19 পর এই যে করোনাতে আমাদের শিক্ষার প্রতি এখানে কি কি কৌশল অবলম্বন করা যায়, বা যেটি উপস্থাপক সাহেব বললেন যে আমাদের নানানভাবে যে ক্ষতিগুলো, এখানে উপস্থিত আছেন আমার মহিলা কলেজের, মহিলা ডিগ্রি কলেজের আমার ছোট ভাই মিজানুর রহমান, আমার বন্ধুরা জাহাঙ্গীরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির। আমি তাদেরকে ধন্যবাদ দিই। আমি কথা শুরু করছি। কোভিড-19 যেটি 1920 সালের 2020 সালের 16 মার্চ থেকেই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, এই যে 20 থেকে 21 সালের সেপ্টেম্বর 11 তারিখ পর্যন্ত এই একটা প্রায় 2 বছরের মতো একটা গ্যাপ, যেটাকে আমরা 16 মাস বা 17 মাস আমরা বলতে 2 বছরের মধ্যে কিন্তু গ্যাপ করে একটা চরম ঘাটতি হয়ে গিয়েছে ছেলে মেয়েদের। তাই এখানে আরেকটি কথা এটা কিন্তু বলা ভালো, ঘাটতিটা যেমন হয়েছে তেমনি আবার কিন্তু আমাদেরকে চিন্তাও করতে হবে যে কোভিড-19 থাবা যদি প্রতিষ্ঠানগুলো খোলা থাকতে হয়তো বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এমনও হতে হতে মৃত্যুবরণ করতে পারে, যে কারণে সরকার কিন্তু এখানে সরকার না পদক্ষেপ নিয়ে কিন্তু তাদের এই প্রতিষ্ঠানগুলো বন্ধের পরিকল্পনা করেছিলেন। একটা জিনিস কিন্তু এবার প্রমাণ হয়েছে যে প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কি হবে। এই জায়গায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, প্রয়োজন আছে, এটা যে আছে এটা কিন্তু এরা উপলব্ধি করতে পেরেছে। এটা সকল পর্যায়ের মানুষ কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছে। আর যেটি বললেন, হ্যাঁ এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু ড্রপ আউট হয়ে গিয়েছে। আমরা এটাও আমাদের এখন যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আমরা দেখি যে কিছু কিছু শিক্ষার্থী তারা 12 তারিখে খোলার পর থেকে আমরা এখন পর্যন্ত কিছু কিছু শিক্ষার্থী তারা পাচ্ছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ হয় তাদের বিবাহ হয়ে গিয়েছে, নতুবা তারা কর্মের সংস্থানে কিন্তু কোথাও চলে গিয়েছে। আবার দীর্ঘ সময় বসে থাকার কারণে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু ঝরে পড়েছে। আমরা যদি এখান থেকে
উত্তরণ করতে চাই, আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিন্তু শ্রেণী কার্যক্রম চালু করা সবচেয়ে বেশি অপরিহার্য। এবং আমাদের যে শ্রেণী পাঠদান, এটা এখন মূলত আনন্দ ঘন পরিবেশে এটা কিন্তু শ্রেণী পাঠদান শুরু করা দরকার। আমাদের বিদ্যালয়গুলোতে স্যার কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আরো লাভবান করতে হবে। এবং শিক্ষার্থীদের এই যে খেলাধুলা, খেলার মাধ্যমেও যেন শিক্ষার আগ্রহী হয় লেখাপড়ার প্রতি, এই পদক্ষেপগুলো আমাদের কিন্তু আমাদের- শিক্ষামন্ত্রী স্যার বলেছেন যে তাদেরকে স্কুলে আনার জন্য যা স্কুলমুখী করতে হবে। স্কুলমুখী করার জন্য যদি নাচতেও হয় গাইতেও হয় তবু তাদেরকে আনন্দ দেন, তারা জি, জি, হ্যাঁ। আতঙ্কিত না হয়। যে আতঙ্কিত না হয়। এবং সেখানে অবশ্যই কিন্তু আমাদের যে আমাদের স্বাস্থ্যবিধি জেনে কিন্তু সবকিছু চালানো প্রয়োজন। এবং আমরা যদি এভাবে অগ্রসর হতে থাকি, আমাদের ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পূর্বে যেমন সারা বছর ধরে প্রতিষ্ঠানগুলো চলেছে, ভবিষ্যতেও কিন্তু আবার এই প্রতিষ্ঠানগুলো চালু করতে পারবো। এবং এই প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের আবার এখন যে কোলাহল শুরু হয়েছে, এখনো কিন্তু এখন পাঠ করে 3টা পাঠে কিন্তু জি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পাঠ করে দিয়েছেন, অর্থাৎ 10টা থেকে একটা সেশন, জি 12টা থেকে আরেকটা সেশন এবং 2টের থেকে আরেকটা সেশন। এখানে কিন্তু যেন এখানে এটা সরকার দূরদর্শনের পরিচয় দিচ্ছে। হ্যাঁ অনেকটা দূরদর্শিতা এখানে পরিচয় দিয়েছে, কিন্তু সময় নির্ধারণ করে দিয়ে কিন্তু এটা এবং হয়ে SSC থাকে। পরীক্ষার ব্যাপারেও কিন্তু তারা স্যার এই তারা কিন্তু- সামাজিক দূরত্ব হ্যাঁ বজায় সামাজিক রাখতে দূরত্ব হবে। অবস্থা। জি। এবং তারা কিন্তু আবশ্যিক বিষয়গুলো বাদ দিয়েছে যাতে কোনো ভিড় না হয়। এখানে সকল বিষয়ে পরিকল্পনা করেই শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে। কারণে আমরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমি আরেকটু কথা সংযোগ বলতে চাচ্ছি, এই যে ড্রপ আউট সম্পর্কে। আমাদের বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রী বাহিরে চলে গেছে, আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে, তারা যেহেতু বিভিন্ন জন বিভিন্ন শ্রমের সাথে মনোনিবেশ করেছে, এবং তাদেরকে নিয়ে আসতে গেলে হয়তো শিক্ষা ব্যবস্থার মধ্যে উপবৃত্তি প্রদান কিংবা আর্থিক সহায়তা দিয়ে এই সমস্ত ঝরে পড়া ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে অবশ্যই বিদ্যালয়মুখী করতে হবে। তাছাড়া যে কোনো কিন্তু উপায়ে হোক। যে কোনো উপায় হোক তাদেরকে বিদ্যালয়মুখী করতে হবে। এবং আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করার জন্য যা করা দরকার আমাদের তাই করতে হবে। কারণ এরা যখন শ্রমের সাথে মিশে গিয়ে যাচ্ছে, এরা অর্থনৈতিক সহায়তা পাচ্ছে, তাহলে ওরা কিন্তু লেখাপড়া থেকে চলে যাচ্ছে। একসময় আমরা দেখেছিলাম যে কাজের বিনিময়ে খাদ্য একটা কর্মসূচি ছিল বাংলাদেশে। ওই রকম যদি আমরা এই শিক্ষার জন্য যদি আমাদের যদি আর্থিক কোনো সহায়তা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় আমরা এই শিক্ষার্থীদেরকে আমরা ফিরে এখানে আসবো। কিন্তু স্পেসিফিক এটা কিন্তু বলা যায়, জি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক জি। এই 3টার সংমিশ্রণ ছাড়া কোনোভাবেই শিক্ষা আমরা কিন্তু কিন্তু এগিয়ে যেতে পারবো না। তিনটা বিষয়ের আমাদের সংমিশ্রণ কম্বাইন করাতে হবে। তাহলে কিন্তু আমরা আরো অগ্রসর হতে পারবো। ঠিক আছে, আমি একটু মিজানুর স্যারের কাছে আসছিলাম। স্যার আপনি জানেন যে এই যে 17 মাস বন্ধ ছিল, এখানে কিন্তু আসলে সরকার বসে থাকেনি, সরকার কিন্তু বসে থাকেনি। তারা কিন্তু টেলিভিশন, আগে আমাদের সময় আমাদের বললেন যে তারা কিন্তু বিভিন্ন অ্যাক্সেসে কিন্তু আসলে কাজগুলো করেছে এবং সরকার ব্যবস্থা নিয়েছে, যেমন রেডিও, টেলিভিশন, তারপর সংসদ টিভি, তারপর হচ্ছে হলো আপনার ইন্টারনেট, মোবাইল নিয়েছে। তো আসলে এই যে এখানে তো দেখা গেছে যে আপনার এখানে এই মাত্র 21% কিন্তু পরিবার অ্যাক্সেস না এখানে প্রবেশ করেছে, আর 2% পরিবার কিন্তু এটা সঠিকভাবে ব্যবহারটাই করতে পারেনি, 2%। তো আমাদের যে এই বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো, তো আপনি কি মনে করেন যে আসলে এই বিদ্যালয় খোলার পাশাপাশি এই ই-লার্নিংটাও আমাদের চালিয়ে দেওয়া উচিত বা কতখানি ফলপ্রসূ হবে? তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিটিএ টেলিভিশন এন্টারটেইনমেন্টকে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক ইংরেজি, আপনারা আগে পরিচয় পেয়েছেন। সম্মানিত দর্শক এবং অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, আজকের প্রোগ্রামে আমাদের বিষয় দেওয়া হয়েছে যে আমরা করোনাকালীন সময় কোভিড-19-এর যে অপূরণীয় ক্ষতি হয়েছে এটা আমরা কীভাবে পূরণ করবো, এর অনেকগুলো কৌশল ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছেন। আমাদের অধ্যাপক সাহেব আমাকে যারা জিজ্ঞাসা করেছেন যে আমরা এই দীর্ঘ 17 থেকে 18 মাস যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এটাকে একটু ক্ষতি করার জন্য সরকার ভার্চুয়ালি অনেক ব্যবস্থা করেছিলেন। তো আমাদের অর্থনৈতিক সংকটের কারণে এই ডোর টু ডোর আমরা এটা কমাতে পারি। তো আমাকে আরো জিজ্ঞাসা করা হচ্ছে আমরা এই এখন ফিজিক্যালি আমরা এপিএল পজিশনগুলোতে তো আমাদের সময়সীমা কম, রিভাইজ সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাস
কোনো কোনো শিক্ষাবর্ষে অর্থাৎ যদি আমাদের এসএসসি পরীক্ষা দেওয়া আছে, 2022-এর পরীক্ষার্থীদের শর্ট সিলেবাস দেওয়া আছে। আমাদের আরো একটু উল্লেখ করা দরকার যে 2021-এর এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী এদের যে কম্পালসারি সাবজেক্টগুলো যেমন বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো বাদ দিয়ে পরীক্ষা হবে। প্রশ্ন ছিল যে আসলে এই যে ডিজিটালি লার্নিংটা তাহলে করা উচিত কিনা, মানে কতটুকু ফলপ্রসূ এটা আমরা যাচ্ছে দিকে তো সরকার এগুলো বাদ দিয়ে করতেছে যাতে তাদের স্বাস্থ্য ঝুঁকি না হয়। যেহেতু এখন কুশন খুলে গেছে, আমরা পাশাপাশি ভার্চুয়ালি ক্লাস চালু রাখতে পারি, কারণ আমরা দীর্ঘ সময় শিক্ষার্থীকে কুশন রাখতেছি না, সপ্তাহে 20 দিন আমরা রাখতে পারতেছি না। সুতরাং এই অল্প সময়ের মধ্যে তাদের যে পাঠ্যক্রমটা রয়েছে এটা তো কমপ্লিট করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা যে ভার্চুয়ালি যে ক্লাসটা এর আগে চালু ছিল এটা আমরা রাখতে পারি। তবে এটা লক্ষ্য রাখতে হবে যে সকলের কাছে এই সুযোগটা পৌঁছানো যাবে কিনা। আমরা চালু রাখলাম বাট পৌঁছাতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের ইফেক্টিভ কতটা হবে না। তো আমার আরো পরামর্শ থাকবে ক্ষতিটা পূরণ করার জন্য আমরা যদি ক্লাসের সময়সীমা একটু বাড়ায় দিই এবং শিক্ষার্থীদেরকে যদি আরো ক্লাসের প্রতি ডিভোটেড করতে পারি, অ্যাটেন্টিভ মনোযোগী করতে পারি, সেটা বিভিন্ন এন্টারটেইনের মাধ্যমে, সেটা সামান্য বিনোদনের মাধ্যমেই হোক, বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে হোক, এভাবে যদি আমরা তাদেরকে প্রতিষ্ঠানগুলি করতে পারি, হয়তো ইতিমধ্যে অনেকে শিশু শ্রমে এনগেজড হয়ে গেছে, তাদেরকে আমাদের অবশ্যই ফেরাইতে হবে। কারণ শিক্ষাই তাদের মেরুদণ্ড, এই মেরুদণ্ডটাকে আমাদের মজবুত করতে গেলে বিভিন্ন কৌশল অবলম্বন আমাদের করতেই হবে। কৌশলের মধ্যে আমাদের রয়েছে যে স্যার আমাদের বললেন যে আমরা ফুড ফর ওয়ার্ক আর ফুড ফর আদার্স স্টেজ যদি আমরা নিতে পারি। আর আমাদের ভার্চুয়ালি ক্লাসটা অবশ্যই রান করা দরকার। আর যদি সম্ভব হয় যে কোনো কি বলবো যে কিস্তি সিস্টেমে হোক বা শিক্ষার্থী লোন প্রদান করেও যদি আমরা তাদেরকে প্রপার ইউজের জন্য কোনো স্মার্টফোন সরবরাহ করতে পারি, নেট কানেকশন ভালো দিতে পারি, ওয়াইফাই সংযোগ দিতে পারি, তাহলে আমরা প্রোভাইড করতে পারি, তাহলে আমার শিক্ষার্থীরা পরিশ্রমের পাশাপাশি ভার্চুয়ালি যে শিক্ষা প্রচারণা চালু থাকবে সেটা থেকে বেনিফিট নিতে পারবে। আমি একটু আমরা স্যারের কাছে আসছি এই প্রসঙ্গে যে স্যার বললেন যে আসলে ভার্চুয়াল ক্লাসটা চালু রাখা আমাদের উচিত, এনার কথায়। তো আসলে ভার্চুয়ালটা ক্লাসটা চালু করতে গিয়ে আমরা একটু আগে দেখলাম 2% মাত্র শিক্ষার্থী কিন্তু আসলে ভার্চুয়ালি তারা অংশগ্রহণ করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি, আপনি স্যার দেখেছেন যে অনেক শিক্ষার্থী আছে যাদের স্মার্টফোন কেনার কিন্তু আসলে পয়সা নেই, যাদের মানে কি বলবো ইন্টারনেট অ্যাক্সেস করার মতো কোনো পয়সা নেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? না, এখানে কিন্তু যেটি আপনি বললেন যে ভার্চুয়ালি ক্লাস, যদি ক্লাস বর্তমান যে অবস্থা ভালো সেটা বর্তমানে প্রতিষ্ঠান খোলা, এই জায়গায় কিন্তু মাধ্যমিক পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে ভার্চুয়ালি ক্লাস না। আমি কিন্তু এই ভার্চুয়ালি ক্লাস বর্তমান সময়ের জন্য না, বরং প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাসে সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের ক্লাসের এবং সেই সঙ্গে অ্যাসাইনমেন্ট, যেহেতু একটা কারিকুলাম আছে, এই অ্যাসাইনমেন্টে কিন্তু চালু করা সবচেয়ে উত্তম। কেননা এখানে স্যার ভার্চুয়াল আপনি বলতে চাচ্ছেন যে এই স্কুলের সিস্টেম যেটা অ্যাক্সেস টু ইনফরমেশন, হ্যাঁ মানে আপনার হলো আমাদের অ্যাসাইনমেন্টও চালু রাখা উচিত, অ্যাসাইনমেন্ট চালু রাখা ভার্চুয়ালি এটি আমাদের কমফোর্টেবল আমাদের জন্য। এখানে আমাদের একটু সবচেয়ে কিন্তু আরেকটা ক্ষতি আমরা এটা বলতে পারি, সেটা হচ্ছে গ্রামীণ অঞ্চলে গ্রামীণ পরিবেশে প্রত্যেক শিক্ষার্থীর বাড়িতে কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু পাওয়া যাবে না, ওয়াইফাই কানেকশন নেই, ওয়াইফাই কানেকশন, আবার সেখান থেকে ডাটাও তারা চালাতে এরকম কিন্তু তাদের সার্ভিসের সামর্থ্য কিন্তু নাই। এবং আরেকটি বিষয়, এই অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু মাধ্যমিক সেকশনের জন্য এখানে কিন্তু কুফল কিছু কিছু আছে। এই কুফল বিবেচনা করেই আসলে এই ক্ষেত্রে আমার মতে প্রাথমিক মাধ্যমিক কলেজে কিন্তু তারা কিন্তু অনেকটা বোঝে, ভালো মন্দ বোঝার তাদের কিন্তু সামর্থ্য থাকে। মাধ্যমিক সেকশনে কিন্তু যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত এই পরিমাণ ভালো মন্দ বোঝে না। কাজেই আমি যেটা আশা করব যে শিক্ষা মন্ত্রণালয় এখন যেটা একদিন বা দুদিনের ক্লাস আছে সেইটাকে আরো বাড়িয়ে দিয়ে করা যায় 3 দিন, সপ্তাহে 3 দিন করে যদি এই সেশন ভিত্তিক
করে দেওয়া হয়, এখানে মনে হয় আমাদের শিক্ষার্থীরা আরো সেখানে তাদের প্রতিটা অংশীদার তাদের লেখাপড়া, আমরা তাদের যে ক্ষতি এখানে কিন্তু আরো কিছুটা পুষিয়ে দিতে পারবো। এটা আমার এর পক্ষে আমি মতামত ব্যক্ত করব। ধন্যবাদ স্যার, সুন্দর কথা বলেছেন আপনি। আসলে মানে যেখানে চাল কেনার সামর্থ্য নাই সেখানে ছেলেমেয়েরা ইন্টারনেট দিয়ে স্মার্টফোন কিভাবে আমার স্যার, আমি তো আমার স্কুলে স্যার, তো আমরা দেখেছি যে আমাদের স্কুলে 2.8% শিক্ষার্থী তারা অনলাইনে ক্লাস দেখেছে, আমরা জরিপে দেখেছি। আমরা জিজ্ঞেস করেছি, হেড স্যার জিজ্ঞেস করেছে তোমরা ক্লাস দেখো না কেন? বলে স্যার আমাদের তো স্মার্টফোন নাই, আমাদের তো ইন্টারনেট নাই, কিভাবে দেখবো? আমরা অনেক সময় তো ক্লাস চালাইছি, অনলাইনে ক্লাস চালাইছি, তার সফলতা রেসপন্স পাইনি আমাদের তিনজন ভার্চুয়ালি ক্লাস হচ্ছে। তাদের সফলতা তো এটা ভালো মনে হয়নি আমাদের কাছে। আমার একটা ধারণা কি, তবে অ্যাসাইনমেন্ট এই যে জি স্যার, ছেলেমেয়েরা যদি মনে করে নিয়েছে, একদম মেনে নিয়েছে। মনে করে নিয়ে নিয়েছে এবং তার অ্যাসাইনমেন্ট বুঝতো না, এখন অ্যাসাইনমেন্টকে তাই এত সুন্দরভাবে সাজাইতে পারে। এই অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি আগে ভিডিও পরীক্ষা যেমন ভিডিও পরীক্ষা ছিল একটা, সেই সিস্টেমের মধ্যে চলে হ্যাঁ, গেছে। তো আমি একটু আমার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের কাছে আসছি, রেজাউল স্যারের কাছে আসছি। তো আমরা আসলে বিশ্বের বেশ কয়েকটা দেশ দেখেছি আমরা, যেমন ফিলিপাইন, আপনি জানেন যে ফিলিপাইনে কিন্তু আসলে তারা এই 2020 সালে কিন্তু এই করোনাকালীন সময়ে গ্রীষ্মের ছুটি কিন্তু কাটায়নি, তারা কিন্তু এই গ্রীষ্মের ছুটিতে ক্লাস চালিয়েছে, যা মেকআপ ক্লাস যেটাকে বলা হচ্ছে। তো আসলে আমরা এই ধরনের কোনো মানে কৌশল অবলম্বন করতে পারি কিনা? ধন্যবাদ। আমরা জানি যে আমাদের দীর্ঘদিন যে ছুটি আমরা ভোগ করেছি, এই ক্ষতি তো কোনোভাবেই পোষানো সম্ভব নয়। তারপরে আমাদের কিছু সুযোগ আছে এখনো, যেহেতু 2021 শিক্ষাবর্ষের 3-4 মাস আমাদের হাতে সময় আছে। এই 3-4 মাসের মধ্যেই আমরা যদি আমাদের এই যে গ্যাপ পিরিয়ডগুলো বা অফ পিরিয়ডগুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে আমার মনে হচ্ছে যে আমরা হয়তো একটু উপকার পাবো। শিক্ষার্থীদের কাছে আমরা তাদের ক্লাসের এই কার্যক্রম আমরা চালাতে পারবো। যেমন আমাদের সামনে যে ছুটিগুলো আছে, আমাদের শারদীয় দুর্গাপূজা উৎসব, তারপরে আমাদের বিভিন্ন ছুটি হয়তো আরো কিছু আছে, এই ছুটিগুলোকে যদি আমরা একটু কমে নিয়ে শিক্ষার্থীদেরকে যদি আমরা ক্লাসে সময় দিতে পারি, আমার মনে হচ্ছে যে আমরা এগুলোকে অনেকটা ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবো। কারণ আমাদের শিক্ষাবর্ষ কিন্তু নির্দিষ্ট একটা টাইম থাকে, এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আমরা এই ক্লাসগুলো নিতে পারি, তাহলে মনে হয় আমরা সাকসেসফুল হতে পারি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে ছুটিগুলো আছে, এই ছুটিগুলো কিছুটা কমিয়ে মানে একেবারে মানে বন্ধ করে একটু কমিয়ে শিক্ষার্থীদেরকে আমরা সময়টা দিতে পারি, যেহেতু তাদের একটা ক্ষতি হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের এটা স্যার খুব ভালো বলেছেন, অবশ্যই আমরা এটা করতে পারি, এটা করা যেতে পারে, এটা মানসিকতা করতে পারি। তো আমার এবার মিজান স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার আসলে আমাদের যে কারিকুলামটা আছে, শিক্ষার যে কারিকুলামটা, এই কারিকুলামটা কিন্তু আসলে আমাদের কারিকুলাম আর সিলেবাস কিন্তু স্যার এক নয়, আমরা সবাই জানি ভিন্ন একটু। তো এই কারিকুলামটার ব্যাপারে আপনার মতামত কি স্যার? আপনাকে কলেজ থেকে বলেন, যেহেতু আপনি কলেজ। ধন্যবাদ। আমাদের কারিকুলামের বিষয়ে বা আমাদের যে সিলেবাসটা রয়েছে আর কি উচ্চ মাধ্যমিক পর্যায়ে, সেটা সরকার অলরেডি 2022 যারা পরীক্ষার্থী এটা রিভাইজ করে দিয়েছে, ছোট করে দিয়েছে। পুরো কারিকুলাম এখন চেঞ্জ হয়নি, ভারতও করেছে, অস্ট্রেলিয়াও করেছে, অন্য দেশের সাথে মিল রেখে আমাদের দেশ বা শিক্ষা মন্ত্রণালয় সেসব সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের এই জন্য সাধুবাদ জানাই। তারা এই যে সংক্ষিপ্ত সময় এত বিশাল আমাদের ইন্টারনেট সিলেবাসটা 2 বছর তার সময়টা আপনারা জানেন কভার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের আমাদের 13-14টা সাবজেক্ট, প্রতিটি সাবজেক্টেরই রিভাইজ সিলেবাস দেওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা খুব চেষ্টা করতেছি বা আমরা চেষ্টা করবো যে এই নির্দিষ্ট যে সময়টা আমরা পাবো 2022 পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের শেষ করার জন্য ক্লাস চলতেছে আমাদের। তো আমার আহ্বান থাকবে নিচের ক্লাসগুলো মাধ্যমিক পর্যায়ে, অত সেক্ষেত্রে কিছু কিছু ক্লাসের এখনো ওই কারিকুলামের কোনো পরিবর্তন হয়নি। যদি আমরা ক্লাস 6, 7 এইগুলো দেখি অথবা 9 এখনো হয়নি, এক্ষেত্রে আমি আহ্বান জানাবো বা একটু আমি একটু পরামর্শ বলতে চাচ্ছিলাম, যদি কিছু শর্ট করা হয় শুধু আমরা এই সেশনের জন্য, তাহলে আমার শিক্ষার্থীরা আগ্রহের সহিত কোর্সটা কমপ্লিট করে যদি কোনো পরবর্তী পরীক্ষার কোনো সরকার ঘোষণা দেয় অংশগ্রহণ করতে পারবে, করে তারা পরবর্তী ক্লাসে পরামর্শ পেতে পারে। আমি স্যারের কথার সাথে আরেকটু সহমত পোষণ করছি যে আমাদের বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের বাংলা, ইংরেজি এবং গণিত, বিজ্ঞান
এই 4টি বিষয় কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরকে এই সিলেবাস যে আছে আমাদের এই সিলেবাসগুলোকে যদি আমরা নিয়ে অন্য সাবজেক্টগুলো যেগুলো কম গুরুত্বপূর্ণ আমরা যদি এই 4টি সাবজেক্টকে যদি একটু প্রাধান্য দেই তাহলে আমার মনে হয় আমাদের একটু হলেও ছেলেমেয়েদের ভবিষ্যতের ভিত্তিটা ভালো হবে। এটা হচ্ছে মানে আবশ্যিক যে আবশ্যিক বিষয়গুলো, জি। এই আবশ্যিক বিষয়গুলো নিয়ে বিশেষ করে 6, 7 বা 9 এ আসলে বার্ষিক বা নিম্ন ক্লাস থেকে নেওয়ার পরিকল্পনা নেওয়া যায় কিনা, কারণ পরীক্ষা না থাকলে কিন্তু সেই জায়গায় স্টুডেন্টরা পরীক্ষা না হলে কিন্তু তারা পড়াশোনা মনোনিবেশ করতে বলা পারে না। আছে যে শুধু আসলে তারা কিন্তু চায়। মূল্যায়ন নাই। হ্যাঁ। জি, জি, জি। যেখানে মূল্যায়ন নাই, সেখানে তো আসলে আমরা এই কারণে আবশ্যিক সেই জায়গায় বিষয়গুলো আবার পরীক্ষা, ঐচ্ছিক বিষয়গুলো তো যেমন 22 সালের এসএসসি বা এইচএসসি তে এখানে তো ঐচ্ছিক বিষয়গুলো পরীক্ষা দেওয়া হচ্ছে না, এই বছর পরীক্ষা নেই। এটা একটা ভালো দিক, পরীক্ষা তো হচ্ছে। জি। তেমনি আবশ্যিক বিষয়গুলো নিয়ে এই নিচের ক্লাসের বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা নেওয়া। জায়গা, যেমন গতকাল একটি সিদ্ধান্ত হয়ে গিয়েছে, সেটি হচ্ছে এবার জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না। পিএইচআর পরীক্ষা হচ্ছে না। আমি শেষে এটাই আমার প্রত্যাশা থাকবে যে না 20 সালে বার্ষিক পরীক্ষা যেটা দিতে পারেনি করোনার কারণে, এটা কিন্তু ছাত্র ছাত্রীদের চিন্তা করেই কিন্তু এই পরীক্ষা গ্রহণ করা হয়নি। আগে জীবনেই তাদের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে সেই কারণে এবার যেহেতু অনেকটা ওই জায়গা থেকে করোনা এখন 4% প্রায় চলে এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর যে খুব বেশি আমাদের দেশে ব্যক্তি ঘটনা ঘটেছে, সেই কারণে বিচ্ছিন্ন ঘটনা। যদি এখন থেকে বলা হয় পরীক্ষা হবে তাহলে কিন্তু তারা আরো বেশি করে পড়ার টেবিলে ফিরবে। আমি এটাই মনে করি যে এইবার অন্তত আবশ্যিক বিষয়গুলো নিয়ে পরীক্ষা পোষণ করার লক্ষ্য থাকবে। হ্যাঁ, স্যার, ধন্যবাদ। তো আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। তো আমি এই পর্যায়ে আমাদের জাহাঙ্গীরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সমাজের প্রধান শিক্ষক মহোদয়কে বলবো খুব 2-1 মিনিটে আপনার কৌশল 2-1টি কথা যদি আপনি বলতেন। এই পাঠদান এই পাঠদান হচ্ছে কৌশল। না আমরা তো বিশদভাবে এখানে আলাপ আলোচনা করলাম, 2 কথা শেষটা শেষ। আলোচনা করলাম আমাদের সামনের দিকগুলোকে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদেরকে দৃঢ় মনোবল নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদের শিক্ষকদের এই করোনাকালীন সময়ে তাদের কিছু আমরা যদি এখন প্রশিক্ষণের ব্যবস্থা করি, প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা যদি প্রশিক্ষণের ব্যবস্থা করি তাহলে কিন্তু আমাদের এই তাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদানটা আরো সহজ হয়ে যাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক এই করোনাকালীন সময় শিক্ষা থেকে একেবারে অনেকটা বিমুখ হয়েছিল, তাদেরকে দরকার হয় আমাদের ডোর টু ডোর গিয়ে তাদেরকে সচেতন করা দরকার আছে। কারণ একটা শিক্ষা ব্যবস্থা যদি আমরা দাঁড় করাতে না পারি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের কিন্তু বিশাল এক ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগ স্বীকার করতে গেলে আমাদের সবাইকে সাথে নিয়ে এলাকার সুদীবৃন্দ, বিভিন্ন এনজিও কর্মী আছে, সাংগঠনিক পর্যায়ে তাদেরকে সাথে নিয়ে আমরা যদি মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিই তাহলে আমার মনে হচ্ছে আমরা ইনশাআল্লাহ এই ক্ষতি থেকে পরিত্রাণ পাবো। ধন্যবাদ। নিজাম স্যারকে খুব সংক্ষিপ্ত আকারে আপনার শেষ কথা যদি থাকে 2টি কথা। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমরা অনেকগুলো কৌশল আমরা আলোচনা করেছি। তো সর্বশেষ কৌশল বলতে আমাদের পরামর্শ এটা হচ্ছে যে আমরা ক্লাসগুলোতে যদি আমরা শিক্ষার্থী মজুরি করতে পারি, ক্লাসের সময়টা একটু বাড়িয়ে দিতে পারি। আর ভালো কাজ বলেছেন উনি যে প্রশিক্ষণ, কৌশলগুলো প্রশিক্ষণ শিক্ষকদেরকে দেওয়া যেতে পারে, তাহলে আমরা হয়তো আমাদের এই যে ক্ষতিটা হয়ে গেছে দীর্ঘ 18 মাসে আমরা ইনশাআল্লাহ পুষিয়ে নিতে পারবো বলে আমি আশা করি। স্যার, পশ্চিমবঙ্গ স্যার মাধ্যমিক বিদ্যালয়ের স্যার, সম্মানিত স্যার, আপনি স্যার 2 কথা যদি বলতেন শেষ করে দিতেন। আমার যেটি আমি পূর্বেও বলেছি, আমি এটিই বলবো, আমার কথা একটি, প্রতিষ্ঠান যদি আমরা খোলা রাখতে পারি তাহলে শিক্ষার্থীদের মেধা বিকাশ সম্ভব। প্রতিষ্ঠান খোলা রেখেই শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া সম্ভব এবং সেখানে আমি সম্মানিত অভিভাবক মণ্ডলীদেরকেও সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করে দিকে টিভি এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ দিই আমি আমার কথা শেষ করছি। দর্শক, আমরা এতক্ষণ আসলে সুন্দর বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রাণবন্ত আলোচনা, করোনাকালীন শিক্ষায় ক্ষতিপূরণের কৌশল। তো আমাদের সম্মানিত আলোচক বৃন্দ খুব সুন্দর সুন্দর প্রস্তাবনা দিয়েছেন কিভাবে আসলে এখান থেকে উত্তরণ পাওয়া যায়। তো এখানে বলা আছে যে আসলে শিক্ষক প্রশিক্ষণের কথা আসছে, তারপরে আফটার ক্লাস টিচিং যেটা মানে
ক্লাস পরবর্তী শিক্ষা যেটা অতিরিক্ত ক্লাস এটার কথা আসছে, সুন্দর সুপারিশ আসছে। তারপর এখানে আপনার ছেলে মেয়েদের কারিকুলামের কথা আসছে, এখানে যাতে সিলেবাসটা একটু ছোট করে সংক্ষিপ্ত করা যায়, এবং মূল্যায়নের কথা আসছে এখানে যাতে পরীক্ষা নিয়ে সীমিত আকারে পরীক্ষা নিয়ে আমরা মূল্যায়ন করতে পারি। তো আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে। বিকে টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।